ফারহানা ধরেই নিয়েছিল রুহি এবার রেজাল্ট ভালো করবে না, কারণ ওর মন শরীর দুটোর উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। প্রথমত বাবা মায়ের ডিভোর্স এবং রুহিকে নিয়ে টানাটানি তো কোর্ট পর্যন্ত গড়ালো। অবশেষে মায়ের কাছে থাকতে দিল রুহিকে, তবে সব খরচা বাবা দেবেন। রুহির অবশ্য এসবে কোনো কিছু গায়ে লাগেনি, কারণ ও আজ পর্যন্ত ওর বাবা মা কাউকে ওর সামনে ঝগড়া করতে দেখেনি। শুধু যেদিন ওকে কোর্টে যেতে হলো সেদিন বুঝলো কোনো একটা ঝামেলা আছে। যদিও ওর বাবা মা আর ও একই গাড়িতে কোর্টে গিয়েছিল, ও খেয়াল করছিল বাবা মা কেউ কোনো কথা বলছে না। গাড়ি থেকে নেমে বাবা অন্যদিকে চলে গেল, মা আর একদিকে রুহিকে সাথে নিয়ে। উকিল ওকে বারবার শিখিয়ে দিচ্ছিল বিচারক জিজ্ঞাসা করলে ও যেন বলে মায়ের কাছে থাকবে, কিন্তু রুহি তো বাবা মা দুজনকে সাথে থাকতে চায়। রুহি অবাক হয়ে দেখলো ওর বাবা এবং মা দুই প্রান্তে দাঁড়িয়ে। বিচারক ওকে জিজ্ঞাসা করলো, তুমি কার কাছে থাকতে চাও? ও একবার বাবার দিকে আর একবার মায়ের দিকে তাকিয়ে বলল, বাবা মায়ের সাথে থাকতে চাই। যেহেতু ওর বয়স 18 হয়নি, তাই বিচারক মায়ের কাছে থাকার আদেশ দিলেন, তবে পড়াশোনা এবং যাবতীয় খরচ বাবা দিবেন। সেদিন কোর্টের বারান্দায় বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। ওর মা কথা দিয়েছিল যখন মন চাইবে তখন বাবার কাছে যেতে পারবে। ও কেঁদেছিল, শুধু বাবা ছিল নির্লিপ্ত। ভালো থেকো, সুখে থেকো বলে মা বাবাকে বিদায় দিয়েছিল। এই ঘটনা রুহির মনে গভীর দাগ কেটে দিছিল। ও বুঝতে পেরেছিল বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গেল, কিন্তু কারণটা ওর জানা নেই। প্রায় অসম্ভব এই ঘটনা ও প্রত্যক্ষ করলো। বাসায় এসে না খেয়ে ও ঘুমিয়ে পড়ছিল। ওর মাও ওকে ডাকেনি। তবে ফারহানার খুব স্বাভাবিক ছিল মুক্তির আনন্দ ওর মনে। আর সহ্য করতে পারছিল না রায়হান যে ওর সাথে এত বড় প্রতারণা করতে পারে। ও মানতেই পারছিল না। পৃথিবীতে যাকে সবচেয়েতে আপন ভেবেছে, বিশ্বাস করছে, অন্ধের ভালোবেসেছে অন্ধের মতো, বাবার অমতে এক প্রকার ওকেই বিয়ে করছে। ফারহানা বাবা সেলিম তালুকদার রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার, ঢাকা শহরে বিশাল সম্পদের মালিক। কোনোভাবে রাজি ছিলেন না এই বিয়েতে, শুধু ফারহানার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলেন। ফারহানা ওর বাবার একমাত্র সন্তান। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যান। তারপর থেকে সেলিম ফারহানার বাবা ও মা। অনেকে আবার বিয়ের কথা বলেছেন, কিন্তু সেলিম সায় দেননি। বলেছেন, আমার মেয়ের কোনো সৎ মা চাই না। একরোখা হওয়ার কারণে কেউ সাহস করে বলেননি। এভাবে তো 25 বছর পার করেছেন। ফারহানা ততদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করছেন। একসাথে পড়তো রায়হান আর ফারহানা। তখন থেকে প্রেম, তারপর পরিণয়। ফারহান ফারহানা আর রায়হান ছিল যেন ইউনিভার্সিটির সেরা প্রেমিক প্রেমিকা। ফারহানা একদিন ওর বাবার সাথে পরিচয় করে দিল। বাবা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রায়হান। সেলিম যা বোঝার তখনই বুঝে গেছিল। ডিনারের সময় সেলিম ফারহানাকে জিজ্ঞাসা করলো, শুধু বন্ধু না অন্য কিছু? ছেলেটা কি করে? এখনও কিছু করে না বাবা, তবে বিলিয়ন খুব তাড়াতাড়ি রেজাল্ট দিবে। ওর আত্মবিশ্বাস আছে, ভালো করবে, আর ইউনিভার্সিটিতে টিচারি হিসাবে যোগ দিবে। ফারহানা জানালো ওর বাবাকে, তুমি এত কথা জানলে কিভাবে? বাবা, আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করব। সেলিম খাওয়া বন্ধ করে উঠে পড়ল। যাওয়ার সময় বলে গেল, আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে দেবো ভেবে রেখেছিলাম বড় ব্যবসায়ী। ভালো করে ভেবে দেখো বিষয়টা। জীবনটা একটাই, বারবার পরিবর্তন করা যাবে না। ফারহানা জেদের কাছে ওর বাবা অসহায় হয়ে অবশেষে বিয়েতে মত দিয়েছিল। বিশাল আয়োজন করে বিয়ে দিয়েছিল। কোনো কিছুর কমতি ছিল না। জামাইকে ফ্ল্যাট, গাড়ি উপহার দিয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যে ওদের রেজাল্ট দিল। রাইহান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইউনিভার্সিটিতে নিয়োগ পেল। ফারহানার ওর বাবার কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে যোগ দিল। ইতিমধ্যে ফারহানার কোলজুড়ে পৃথিবীতে আসলো রুহি। নামটা রুহি বাবার নামেই রেখেছিল। সেলিম তালুকদার আনন্দ আর ধরে না। একমাত্র নাতনি ধুমধাম করে অনুষ্ঠান করলো 6 দিনের মাথায়। নাতনির নামে লিখে দিল ওয়ারিতে নির্মিততম অ্যাপার্টমেন্ট। ওটার নাম রাখলো রুহি অ্যাপার্টমেন্ট। এত কিছু ঘটে যাওয়ার পরে রুহি ভালো রেজাল্ট করলো। ও বাবার মতো ব্রিলিয়ান্ট, অল্পতে সব বুঝে যায়। তবে আগের মতো আর উৎফুল্ল নেই। মাকে কখনো জিজ্ঞাসা করেনি কেন বাবার সাথে ডিভোর্স হলো। রেজাল্ট জানার জন্য ওর বাবা ফোন করেছিল। ও বলেছে বাবা ওকে ডিনারের জন্য ডেকেছে। মাকে জিজ্ঞাসা করতে ফারানা বলল, অবশ্যই যাবে, তোমার বাবার ডাকছে, যাও। সন্ধ্যায় রায়হান গাড়ি পাঠিয়ে দিল মেয়েকে নেওয়ার জন্য। রুহি প্রস্তুত হয়েছিল। ওর মা গাড়িতে তুলে দিল। হোটেলের সামনে ওর বাবা অপেক্ষা করছিল
বাবা। রুহি নেমে বাবাকে জড়িয়ে ধরলো। অনেকক্ষণ চুপ করে বাবার বুকের সাথে মিশে থাকলো। রায়হানের মনে হচ্ছে বুকের ভেতর প্রচণ্ড ভাঙচুর চলছে। মেয়েকে বলল, রাস্তায় দাঁড়িয়ে থাকবি? চল মা, ভিতরে যাই। রুহি তো অবাক। ওর বাবা রীতিমতো পার্টির আয়োজন করছে। ওর অনেক বন্ধুদেরকেও ইনভাইট করছে। ওদের দেখে তো রুহি ময়া খুশি। বেশ কিছুদিন পরে একটা আনন্দময় পরিবেশ সময় কাটলো রুহি। খাওয়া দেওয়া শেষ করে ওর বাবা নিজে গাড়িতে বাসায় নিয়ে আসলো। গেটের সামনে নামিয়ে দেওয়ার সময় ওর হাতে একটা গহনার বাক্স দিয়ে বলল, আমার মায়ের জন্য উপহার। রুই বাবাকে অনুরোধ করলো বাসায় যেতে, কিন্তু রায়হান বলল, এখনও সময় হয়নি মা, তুমি যাও। ওর কপালে একটা চুমু দিয়ে বিদায় নিল। দোতলা থেকে সবাই দেখলো ফারহানা। ওর বুক দিয়ে অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এই কদিনে রায়হান কেমন শুকিয়ে গেছে। ও আস্তে জানলা থেকে সরে আসলো। রুই এসে মাকে জড়িয়ে ধরলো। এই প্রথম ও মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার আর বাবার কি হয়েছিল যে ডিভোর্স নিতে হলো? ফারহানা বলল, রুই, বড়দের ব্যাপারে কোনো কথা বলবে না। এটা শুধু বড়দের ব্যাপার না মা, আমার বাবা আর মায়ের ব্যাপার। ফারহানা বলল, রুই, চেঞ্জ করে শুয়ে পড়ো। আগামীকাল আমরা কক্সবাজার যাচ্ছি। কেন মা? আমার একটা প্রজেক্ট ভিজিট, সেই সাথে একটু ঘোরাঘুরি। তোমার ভালো লাগবে। আমাকে আগে বলনি? রুই জানতে চাইলো। আগে বলার কি আছে? তুমি কিন্তু বেয়ারা হয়ে যাচ্ছ, রাগত স্বরে বলল ফারহানা। রুহি বলল, আমি যাচ্ছি না মা। মানে? বুঝতে পারিনি আমি কক্সবাজারে যাব না বলে রুই চলে গেল। ফারহানা যে ভয়টা পেয়েছিল তাই সত্যি হলো। মেয়ে ঠিক ওর মুখোমুখি দাঁড়ালো, কিন্তু ও তো বলতে পারলো না যে ওর বাবা একজন প্রতারক। ভালোবাসার নামে ফারহানার সাথে চরম প্রতারণা করেছে। সেদিন ফারহানা অফিস থেকে বাসায় ফিরছিল ইউনিভার্সিটির ভিতর দিয়ে। ভিসির বাসার সামনে রাস্তায় দেখলো ফারহানা আর একটা মেয়ে, সম্ভবত ওর ইউনিভার্সিটির কোনো মেয়ে, এক রিকশায় যাচ্ছে খুব হাসি খুশি। বাসায় আসার পর ফারহানা জানতে চাইলো মেয়েটাকে। রায়হান যেন আকাশ থেকে পড়লো। কার কথা বলছে? কোন মেয়ে? আমার ক্লাসে তো অনেক মেয়ে। ফারহানা বলল, যার সাথে রিক্সায় যাচ্ছিলে? রিক্সা? কই না তো। তোমার কোথাও ভুল হচ্ছে। ফারহানা চিৎকার দিয়ে উঠল, রায়হান, আমি নিজের চোখে দেখেছি তুমি এই মেয়ের সঙ্গে একই রিক্সায় যাচ্ছিলে। রায়হান উচ্চস্বরে বলতে লাগলো, ভুল? তুমি ভুল দেখেছ। ফারহানা আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুই তখনও ঘুমিয়েছিল। মার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। অবাক হয়ে গেল। আগে কখনো মাকে তো কাঁদতে দেখেনি। মার গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কই না তো, এমনি। তুমি খেয়েছো? রুই বলল, হ্যাঁ মা। রুই আবারও বলল, মা, আমাকে বলো, কেউ তোমাকে বকেছে? না রুই, এখন আমাকে একটু ঘুমাতে দাও। আচ্ছা মা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। ফারহানা চোখ বুজে শুয়ে পড়ল। সন্ধ্যার পর ফারহানা ঘুম থেকে উঠল। রুই তখনও নিচে টিচারের কাছে পড়ছে। রাহেনকে কোথাও দেখল না। রুই বলল, মা, বাবা বাইরে গেছে, বলছে ফিরতে দেরি হবে। ফারহানা কোনো কথা না বলে বাগানে গেল। এই একটা শান্তির জায়গা। কত রকমের ফুল গাছ যে আছে তার হিসাব নেই। ওর বাবা খুব শৌখিন মানুষ ছিল। পৃথিবীতে যেখানেই গিয়েছে সেখান থেকে ফুল গাছ এনে লাগিয়েছে, কিন্তু এখানে ভালো লাগছে না ফারহানার। মাথা থেকে ওই দৃশ্য মোটেও সরাতে পারছে না। ছিছি, এর আগে ওর মৃত্যু হলো না কেন? রাহেন কিনা অন্য মেয়ের সাথে ফষ্টি করে বেড়াবে? ওর মাথা চেপে ধরে বসে থাকলো কিছুক্ষণ। এর মধ্যে রুহির টিচার চলে গেল। রুহি বাগানে এসে মায়ের পাশে বসলো। সামনে ওর এসএসসি পরীক্ষা। মাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? ফারহানা বলে, কিছু না মা, তুমি যাও, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানাও, আমি আসছি। অনেক রাতে ফিরল রায়হান। তখনও ফারহানা ঘুমায়নি। ওর বুকের উপর যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। রায়হান কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু ফারহানা বলল, প্লিজ কোনো কথা বলো না। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, তবে একটা অনুরোধ, আমাদের রুহির সামনে এমন আচরণ কেউ কখনো করবা না, যাতে ও মনে কষ্ট পায়। ফারহানা অফিসে এসে ওর এক বান্ধবীকে ফোন দিল। সেও ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং রায়হানের সাথে ভালো সম্পর্ক। ওর নাম নীলিমা। ফারহানা বলল, আমার অফিসে একটু আসতে পারবি? নীলিমা বলল, লাঞ্চের পরে। ফারহানা বলল, আয়, একসাথে লাঞ্চ করি। নীলিমা কিছুটা আঁচ করতে পেরেছে, কেননা রায়হান আর বৈশাখীর বিষয়টি ক্যাম্পাসের মুখরোচক ঘটনা। বলল, ঠিক আছে, আমি ঠিক 2টার সময় চলে আসব। বাংলা মোটর ফারহানার অফিস। নীলিমা পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। ফারহানা লাঞ্চ রেডি করেই বসেছিল। নীলিমা ঢুকে বলল, কি ব্যাপার মহারানী, এতদিনে গরিবকে মনে পড়লো? ফারহানা হাসতে হাসতে বলল, বন্ধুত্ব চিরকাল, 10 বছরের কথা না হলে তুই আমার জানি জিগার। কেন রে? গত পরশুদিন তো কত গল্প করলাম। নে, আগে বস, খেতে খেতে গল্প করি। খেতে খেতে ফারহানা জানতে চাইলো, রাহেনের কি খবর? কোনো খবর জানতে চাইলো নীলিমা। তুই কি কিছু জানিস? কই না তো। নীলিমা বিষয়টা গোপন করে গেল, কারণ ও চায় না ওর বান্ধবী মানসিকভাবে কোনো কষ্ট পাক। ফারহানা ওকে রিকোয়েস্ট করলো,
যদি কোনো কিছু জানতে পারে তবে যেন ফারহানাকে জানায়। নীলিমা ফারহানার কাছ থেকে বিদায়ে ভার্সিটিতে ফিরে আসলো। ও টিচার্স কোয়ার্টারে থাকে। আসার পথে রায়হানের সাথে দেখা হলো। ওকে দেখে গাড়ি দাঁড় করলো। রায়হানকে জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাই? ভালো, তুমি? জি ভালো। রায়হান কিছুক্ষণ চুপ করে থেকে জানতে চাইলো, তোমার সাথে ফারহানার কথা হয় না? হয়তো, কেন ভাই? নীলিমা জিজ্ঞাসা করলো না কিছুটা। হঠাৎ রাস্তার উল্টো দিকে বৈশাখীকে দেখতে পেল নীলিমা এদিকে আসছে। নীলিমা তাড়াতাড়ি বিদায় নিয়ে একটু সামনে গিয়ে আবার গাড়ি দাঁড় করিয়ে ওদের খেয়াল করতে লাগলো। ওরা রিক্সায় উঠে শাহবাগের দিকে চলে গেল। বৈশাখের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। বৈশাখের মা মারা যায় ছোটবেলায়। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে। কিন্তু ছোটবেলা থেকে সৎ মা ওকে নির্যাতন করত। ও ছিল খুব ব্রিলিয়ান্ট। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এসএসসি তো স্টার্ন করার পর নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে টিউশন করে। ওর বাবা কিছু করার ছিল না। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করে ও ঢাকা ইউনিভার্সিটিতে মেধা তালিকার তকমা পায়। একদিন ক্লাস চলাকালীন সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি করে ওকে অন্যরা ধরে উঠিয়ে মুখে পানি ছিটিয়ে সুস্থ করে তোলে। রায়হান ওকে গাড়ি করে হলে পৌঁছে দিয়ে আসলো। ছাত্রী ভালো হওয়ার কারণে বৈশাখী সবসময় ফেভার পেত। এই নিয়ে অনেক মুখরোচক গল্প ওর কানে এসেছিল। কিন্তু বৈশাখী বলতো, স্যার এসবকে পাত্তা দিলে তো আমরা নৈতিকভাবে হেরে যাব। রায়হান তাই বিশ্বাস করতো। বৈশাখী দিন দিন আরও অসুস্থ হতে লাগলো। রায়হান ওকে পিজির একজন মেডিসিন ডক্টর দেখালো। নানান টেস্ট করে ডাক্তার রায়হানকে পরামর্শ দিল একজন নিউরো স্পেশালিস্টকে দেখাতে। বৈশাখী বারবার রায়হানকে নিষেধ করত, বলতো, স্যার আমার জীবনের লড়াইটা আমার একার। সেই ছোটবেলা থেকে শুনেছি শেষটাও আমি নিজের করতে চাই। আপনি কেন জড়াচ্ছেন এর সাথে? রায়হান বলতে, কেন? আমি যদি তোমার ভাই হতাম পারতাম বোনকে একা লড়াই করতে দিতে? পাশে থাকতাম না? বৈশাখী আর কোনো কথা বলেনি, শুধু বলল, আসলে আমি কারো উপর নির্ভর করতে চাই না। সেই থেকে রায়হান আর বৈশাখীর একসাথে চলা। যদিও মানুষের গল্পে শেষ নেই। নিউরো মেডিসিনের ডাক্তার এমআরআই করাতে বলল বৈশাখীকে। অনেক টাকার ব্যাপার। রায়হান বলল, বৈশাখী তুমি টাকা নিয়ে চিন্তা করবা না। বৈশাখী কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু রায়হানের চাপাচাপিতে অবশেষে এমআরআই করালো। একদিন পরে রিপোর্ট দেবে। বৈশাখী হলে নামিয়ে দিয়ে রায়হান বাসায় গেল। তখনও ফারহানা বাসায় ফিরেনি। রুহি বাগানে ঘুরছিল। বাবাকে দেখে দৌড়ে আসলো। বাবা, তোমার কি শরীর খারাপ? না তো মা। তোমার টিচার আসেনি? রায়হান মেয়েকে জিজ্ঞাসা করলো। না, আজ টিচার আসবে না, ফোন করে জানিয়েছে। ও তাহলে চলো, আমি তোমাকে একটু দেখিয়ে দিই। ওকে বাবা, খুব মজা হবে। বাবা মেয়েকে বসে পড়াশোনা করেছে এমন সময় আসলো ফারহানা। এই দৃশ্য দেখে ওর মনটা ভরে গেল। ফারহানা ওদের পাশে গিয়ে বসলো। ফারহানা বিশ্বাস করতে পারছে না যে রায়হানের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। কিন্তু ও যে নিজের চোখে দেখেছে, অবিশ্বাস বা করবে কিভাবে? এমন সময় নীলিমা ফোন করলো। ফারহানা সরে এসে ফোন রিসিভ করলো। কিরে নীলিমা, কোনো খবর আছে? নীলিমা বলল, দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড। এতদিন কিছু বলিনি তোর সংসারে অশান্তি হবে বলে এই ভেবে, কিন্তু তোর চোখে যে আকুতি দেখলাম তাতে আর মন স্থির রাখতে পারছি না। তারপর তোর ওখান থেকে আসার পথে দেখলাম রায়হান ভাই রিক্সা করে বৈশাখীকে নিয়ে শাহবাগের দিকে গেল। বৈশাখী কেড়ে? রায়হান ভাইয়ের এক ছাত্রী, অনেকদিন ধরে ওদের নিয়ে কানাঘুষো চলছে। ফারহানা স্তব্ধ হয়ে গেল। তোর কাছে কি ওর কোনো ছবি আছে? দাঁড়া দিচ্ছে বলে নীলিমা আজকেই তোলা দুজনের ছবি পাঠালো। এই মেয়েটাকে ফারহানা সেদিন দেখেছিল রায়হানের সাথে। ও গিয়ে বলল, রায়হান চলো ঘরে যাই, তোমার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। রায়হান বলল, তুমি যাও, আমি আসছি। ফারহানা রুহির সামনে থেকে কান্না লুকিয়ে ঘরে চলে আসলো। কিছুক্ষণ পর রায়হান ঘরে আসলো। কি ব্যাপার জানতে চাইলে ফারহানা বলল, মেয়েটাকে? রায়হান? তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? রায়হান বিরক্ত হয়ে জানতে চাইল, কী সব আবল তাবল বকছো? কোন মেয়ের আবার? ও তাহলে কতজন আছে তোমার? ফারহান চিৎকার করে বলল, প্রতারক? তুমি একটা প্রতারক। তোমার সঙ্গে আর যাই হোক সংসার করতে পারবো না। রায়হান বলল, প্লিজ একটু শান্ত হও ফারহানা। হাত ধরতে গেলে, খবরদার তুমি আমাকে ছোবে না। অন্য মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে আবার আমার কাছে সাধু সাধছ? রায়হানের আর সহ্য হলো না। ফারহানাকে চড় মেরে বসলো। ফারহানা নির্বাক হয়ে গেল। এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে? আমি ডিভোর্স চাই। ফারহানা চিৎকার করে কাঁদতে লাগলো। আর যাই হোক তোমার মতো প্রতারকের সাথে এক ঘরে থাকতে পারবো না। তুমি বেরিয়ে যাও, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। রায়হান অনেকবার ফারহানাকে বোঝাতে ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। রুহি ওকে দেখে বলল, বাবা তুমি আর পড়াবে না? না বাবা, আজ না, আরেকদিন সব বুঝিয়ে দেবো। আমি একটু বাইরে যাব।
তোমরা খেয়ে নিও, আমি হয়তো নাও আসতে পারি। রুহি একটু অবাক হলো। বাবা তো বাসার বাইরে কখনো রাত কাটায় না, আজ কি হলো? মাকে আর কিছু জিজ্ঞাসা করলো না। পরদিন সকালে উকিল ডেকে রায়হানকে ডিভোর্স নোটিশ পাঠালো ফারহানা। অবাক হয়ে গেল রায়হান, একটা মিথ্যে অভিযোগে এত বড় সিদ্ধান্ত নিল। ফারহানা ওরও জেদ চেপে গেল। দেখা যাক কতদিন এভাবে একা থাকতে পারে। রায়হানও উকিলের মাধ্যমে নোটিশের জবাব ওর সম্মতির কথা জানিয়ে দিল। তবে রুহির সাথে সবসময় যোগাযোগ ছিল রায়হানের। বাবা হিসেবে সব দায়িত্ব পালন করত। যদিও ফারহানা ওর কাছ থেকে কোনো খরচ নিতে চায়নি, কিন্তু রায়হান বলতো, আমার মেয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। সেই রুহির মুখোমুখি হতে হলো ফারহানা ডিভোর্স কেন হয়েছিল। সত্যি তো, এটা তো শুধু ওরা রায়হানের ব্যাপার ছিল না, ওদের সন্তানের ভবিষ্যৎ এর সাথে জড়িত। তখন জেদের কারণে একথা কেউ চিন্তা করেনি। ফারহানার মাথায় হঠাৎ চিন্তা ঢুকে গেল, আচ্ছা, ও কি বেশি রিয়াক্ট করে ফেলছে? শুধুমাত্র একটা মেয়ের সাথে রিক্সায় যেতে দেখে ওদের সম্পর্কে খারাপ ধারণা করা কি ঠিক হয়েছিল? কিন্তু সম্পর্ক স্বাভাবিক থাকলেও রায়হান স্বীকার করলো না কেন? যদিও দ্বিতীয় দিনে রায়হান বারবার ওকে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু শুনতে চায়নি। নীলিমার পাঠানো ছবি দেখে ও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। ওর বাবার কথা খুব মনে পড়ে গিয়েছিল। বাবা বেঁচে থাকলে অবশ্য তাৎক্ষণিক এত বড় একটা সিদ্ধান্ত নিতেই দিতেন না। রায়হান তো সময় নিতে পারত। যদিও রায়হান সবসময় প্রচণ্ড জেদি প্রকৃতির, এখন রায়হানকে সে খুব মিস করে। ওদের ডিভোর্স তো 6 মাসও হয়নি। ফারহানা সিদ্ধান্ত নিল রায়হানের ব্যাপারে আবার একটু খোঁজ নিতে হবে। এখন কি ও বৈশাখী কি বিয়ে করছে? ভাবতে আবার শরীরটা রিরি করে উঠল। ওর মতো একটা মেয়ের কাছে ওকে পরাজিত হতে হলো। ফারহানা মন খারাপ করে ফেসবুকে ঘাটাঘাটি করছিল। হঠাৎ নজরে আসলো একটা মুমূর্ষু রোগীর জন্য এ নেগেটিভ রক্ত প্রয়োজন। রোগীর অবস্থান ঢাকা নিউরো সায়েন্স হসপিটাল লেখা। তবে যোগাযোগের ঠিকানায় রায়হানের নাম ও ফোন নাম্বার দেওয়া ও ব্যাংক অ্যাকাউন্ট নাম দেওয়া। ও নীলিমাকে ফোন করলো। নীলিমা জানলো বেশ কিছুদিন রায়হান ভাই ক্লাস নিচ্ছে না। ওই মেয়ে নাকি খুব অসুস্থ, ব্রেন টিউমার, বেশি দিন হয়তো বাঁচবে না। তাই ওর কাছে থাকে সব সময়। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ওর বন্ধু বান্ধবরা যদিও নানাভাবে চেষ্টা করছে, কনসাল্ট করছে, টাকা উঠেছে প্রচুর, কিন্তু সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে আরও অনেক টাকা লাগে। রায়হান ভাই অনেক খরচা করছে, কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। শুনেছি সরকারের কাছেও আবেদন করছে। ফারহানা বলল, নীলিমা, একটা কাজ করতে পারবি? আমাকে জেনে দিতে পারবি মোট কত টাকা লাগবে? কেন, তুই কি করবি? দেখি কিছু সাহায্য করা যায় কি না। নীলিমা বলল, ঠিক আছে, আমি জানিয়ে দেব। পরদিন নীলিমা জানলো প্রায় 30 লক্ষ টাকা লাগবে সিঙ্গাপুরে। চেন্নাইতে হয়তো একটু কম লাগতে পারে, কিন্তু রায়হান ভাই রিস্ক নিতে চাচ্ছে না। উনি সিঙ্গাপুরেই নিতে চান। ফারহানা সিদ্ধান্ত নিল ওই টাকাটা দিবে। ওর বাবার নামে একটা চ্যারিটেবল ফান্ড করা আছে, প্রায় কয়েক কোটি টাকা আছে সেখানে, ওখান থেকে দিবে। অফিসে গিয়ে চিফ অ্যাকাউন্টকে ডেকে চ্যারিটেবল ফান্ড থেকে 30 লাখ টাকা তুলে বৈশাখীর সাহায্যের জন্য খোলা অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। দুপুরের 1টার দিকে রায়হানের মোবাইলে মেসেজ আসলো, ওই অ্যাকাউন্টে টাকা এসেছে। রায়হানের মেসেজ দেখে প্রথমে ভাবলো 30,000। যখন টোটাল ব্যালেন্স দেখলো তখনও চক্ষু ছানাবড়া। এত টাকা কে পাঠালো? জগতে তাহলে এখনও ভালো মানুষ আছে। রায়হান বৈশাখীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে লাগলো। ওদিকে বৈশাখীর অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ডাক্তাররা বারবার তাগাদা দিচ্ছে রায়হানকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। ইমার্জেন্সিতে পাসপোর্ট করতে দেওয়া ছিল, শুধু বাকি ছিল টাকার। সেটাও আজকে পাওয়া হয়ে গেল। রায়হান সুখবর দেওয়ার জন্য তাড়াতাড়ি হাসপাতালে গেল। গিয়ে তো রায়হান অবাক। বৈশাখীর রুমে বসে আছে ফারহানা আর রুহি। বৈশাখীর মাথার কাছে বসে আছে রুহি। বৈশাখী হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই কয়দিনে ও বিছানার সাথে মিশে গেছে। ফারহানা বৈশাখীর হাত ধরে আছে। রায়হান ভিতরে ঢুকলো না। বৈশাখী গল্প করছে ওর জীবনের গল্প। ও যখন চতুর্থ শ্রেণীতে পড়ে তখন ওর মা মারা যায়। সবার চাপাচাপিতে বাবা আবার বিয়ে করেন, কিন্তু সৎ মায়ের বিয়ের কিছুদিন পর থেকে ওর পরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। ঠিকমতো লেখাপড়া করতে দিত না, বাসার ভারী কাজ করতো। এর ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেত সে পড়ে ও ভালো রেজাল্ট করতো। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতো। এসব শুনে ফারহানার চোখের জল চলে আসলো। ফারহানা বৈশাখের হাতটা শক্ত করে ধরলো। মানুষের জীবন এত কষ্ট আছে, জীবনে কোনোদিন এসবের মুখোমুখি হতে হয়নি, তাই তো জানিনি না। বৈশাখী আবার বলতে শুরু করলো, যখন ইউনিভার্সিটি ভর্তি হলো তখন থেকে রায়হান স্যার ক্লাসের সবচাইতে বেশি উপভোগ করত, কারণ রায়হান স্যার খুব মনোযোগ দিয়ে পড়াতেন।
ফার্স্ট সেমিস্টারে ও প্রথম হয়। তখন থেকে রায়হান স্যার ওকে বিভিন্ন সময় আলাদাভাবে নোট দিয়ে সাহায্য করতো। এর মধ্যে একদিন ও ক্লাসে মাথা ঘুরে পড়ে যায়। ওর মাথার সমস্যা তখনই ধরা পড়ে। রায়হান স্যার ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ও নিষেধ করছিল, কিন্তু স্যার তখন বলে আমার বোন থাকলে তার জন্য করতো না। স্যারকে আমার ভাইয়ের মতো জানি। সত্যি যদি আমার এমন একজন ভাই থাকতো, জানেন ম্যাডাম, স্যারের জন্য আমি এখনও বেঁচে আছি। আবার শুনলাম কে যেন আমার 30 লাখ টাকা দিয়ে সাহায্য করছে। আসলে জগতে এখনও অনেক ভালো মানুষ আছে। বৈশাখী কথা বলতে বলতে দুর্বল হয়ে পড়ল। এমন সময় রায়হান ঘরে ঢুকলো। ফারহানা বেরিয়ে গেল রুম থেকে। রুহি বলল, বাবা তুমি? হ্যাঁ মা। কিন্তু তোমরা কখন এলে আর কেনই বা এলে? মা আমাকে নিয়ে এসেছে জানো বাবা। মা এর চিকিৎসার জন্য 30 লাখ টাকা দিয়েছে, যদিও কাউকে বলেনি। কি বললে রুহি? এই টাকা তোমার মা দিছে? হ্যাঁ, কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? রাহান বেরিয়ে গেল ফারহানার খোঁজে। ফারহানা এক কোনায় দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে তখনও পানি পড়ছে। রাহান ওর সামনে গিয়ে দাঁড়ালো। ওর দিকে তাকাতে পারছে না ফারহানা। রাহান বলল, তুমি এতগুলো টাকা দিয়েছো কেন? হ্যাঁ, তোমার স্ট্যাটাস দেখে ফেসবুকে মেয়েটার চিকিৎসার জন্য টাকা লাগবে তাই দিলাম। খুব ভালো করছো, মেয়েটাকে হয়তো বাঁচানো যাবে। রাহান হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসলো। তোমাকে কিছু কথা বলতে চাই, বলল রাহান। চুপ করে থাকলো ফারহানা। জানো, আমার জীবনটাও ঠিক এমনই। ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ছাত্র পড়িয়ে লেখাপড়া করেছি। ইউনিভার্সিটি পড়ার সময় কাউকে বুঝতে দেয়নি যে প্রতিদিন 3টে কোচিং ক্লাস নিয়ে আমার লেখাপড়া চালিয়ে গেছি। এমনকি তুমিও বুঝতে পারোনি, কারণ যখন ক্লাস নিতাম তখন কোনো না কোনো অজুহাতে তোমাকে এড়িয়ে যেতাম। আর তাই যখন মেয়েটার জীবনের গল্প জানলাম, তখন সিদ্ধান্ত নিলাম এই অভাগী মেধাবী ছাত্রীটাকে আমি সর্বস্ব দিয়ে সহযোগিতা করব। কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, ভাবলে এই মেয়ের সাথে আমার কোনো অস্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি তুমি ডিভোর্স পর্যন্ত ফাইল করলে। ফারহানা বলল, কারণ তুমি মেয়েটার সাথে পরিচয়ের কথা অস্বীকার করছে। যাই হোক, আগে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করো, পরে কথা হবে। রুহিকে পাঠিয়ে দাও, আমি বাসায় যাব। ফেরার পথে রুহি মাকে জিজ্ঞেস হলো, উনি কে মা? ফারহানা বলল, উনি তোমার বাবার একজন প্রিয় ছাত্রী। মনে হচ্ছে উনি আর বেশিক্ষণ বাঁচবে না। না মা, এভাবে বলতে হয় না। আল্লাহর কাছে দোয়া করো যেন সুস্থ হয়ে ওঠে। বাসায় এসে অস্থির হয়ে পড়ল ফারহানা। এত বড় একটা বড় ভুল কিভাবে করলো? এত সহজে রাহানকে অবিশ্বাস করলো? তাহলে কি ওর ভালোবাসার মধ্যে কোনো ফাঁক ছিল? রাহান ওকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ও কোনো সুযোগ দেয়নি। একবারও ভাবেনি রাহান ওকে কখনো সন্দেহ করেনি। ও অফিস মিটিং ট্যুর সবই করেছে অন্য পুরুষের সাথে। আর ও কি অল্পতেই রাহানকে সন্দেহ করে বসলো? এখন কি করবে? রাহান কি ওকে ক্ষমা করতে পারবে? ফারহানা রুহিকে ডিনার করে শুয়ে পড়তে বলল। তখনই রায়হানের ফোন। ফারহানা বুক কেঁপে উঠল। কোনো দুঃসংবাদ না তো? ফোন রিসিভ করতে রায়হান বলল, তোমার টাকাটা আর কোনো কাজে লাগলো না। বৈশাখী এইমাত্র চলে গেল। নির্বাক হয়ে গেল ফারহানা। বললে, আমি আসছি। রায়হান সহ বৈশাখীর সহপাঠীরা হাসপাতালে ভরে গেছে। ফারহানা এসে দাঁড়ালো বৈশাখীর লাশের পাশে। রায়হানও ওর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ফারহানা রায়হানের হাত ধরে বলল, ক্ষমা করো আমাকে। রায়হান হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল ছাত্রদের ভিড়ের মধ্যে, যেন হারিয়ে যেতে চায় জীবন থেকে। ফারহানা নীরবে দাঁড়িয়ে রইল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র জলধারা। সমাপ্ত। ডিভোর্স, সত্য ঘটনা অবলম্বন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।